হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে পাঠ্য সারণীতে স্বাগতম। আমি আপনাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর বলছি এবং আজকে আমি আপনাদের জন্য এসএসসি সিলেবাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস মোশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হবে। প্রথমেই আমরা মোশনকে অনেক ভাগে ভাগ করেছি, কিন্তু তার আগে আমরা জানতে চাই যে আজকের টপিকগুলো আমাদের কি। প্রথম টপিকে রয়েছে ইন্ট্রোডাকশন টু মোশন। তারপরে আমরা পড়ব টাইপস অফ মোশন, যেখানে আমরা অনেক ধরনের মোশন দেখতে পারবো, যেমন লিনিয়ার, সার্কুলার, ট্রান্সলেশনাল, পিরিয়ডিক বা সিম্পল, যাদেরকে বাংলায় আবার আমরা বলতে পারি সরলরৈখিক, বৃত্তাকার, চলন গতি, পর্যায়বৃত্ত বা সরল স্পন্দন বা সরল ছন্দিত গতি। আচ্ছা, তারপরে আমরা তৃতীয় নাম্বারে এসে দেখব স্কেলার বা ভেক্টর। কোয়ান্টিটি কোয়ান্টিটি বা স্কেলার বা ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, এবং এদের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আরো তিনটি জিনিস, যেমন ডিসটেন্স ও ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য, স্পিড ও ভেলোসিটি বা দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, এক্সেলারেশন ভার্সেস রিটার্ডেশন, সরি এখানে বাংলাটা লেখা নেই, এটা হবে ত্বরণ কিংবা ভার্সেস মন্দনের পার্থক্য। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এগুলো নিয়ে কেনই বা আলোচনা করছি? এগুলো তো ক্লাস 8 থেকে পড়ছি আমরা, তা না? এইটাও আমরা জানি, এগুলোও আমরা জানি। কিন্তু আমাদের ক্লাস 8 থেকে পড়লেও আমাদের কিছু কনফিউশন সবসময় থেকেই যায়। আমরা আজকে একটু থিওরির ভিতরে গিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে এগুলোকে কি বুঝায়, কেন বুঝায়, কিভাবে বুঝায়। আচ্ছা, শুরু করা যাক। শুরুতেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মোশন নিয়ে বলতে চাই যে এই গতিকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলব। প্রথমেই একটা জিনিস চিন্তা করেন, একটি গাড়ি আছে। এই গাড়িটা সাপোজ একটি বক্সই ধরলাম, এবং বক্সটি সোজা যাচ্ছে। এই যে মুভ করছে, সে যে তার যে মুভমেন্টটা সেটাকে আমরা কি বলছি? গতি। এই গতির মধ্যে বিভিন্ন ধরনের হতে পারে। সে কিভাবে মুভ করছে, সে বাঁকা পথে যাচ্ছে নাকি সোজা পথে যাচ্ছে, সে কিভাবে মুভ করছে, একই দিকে মুভ করছে নাকি ডিফারেন্ট দিকে মুভ করছে। এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। গতিকে নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলব। কিন্তু গতির মধ্যে আরেকটা জিনিস আমরা যেটাকে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে কি, স্থির অবস্থায় একটি বস্তু যদি থাকে সেটাকে আমরা কি বলি? রেস্ট বলি। রেস্টও বলি। এই যে গতি বা মোশন কিংবা স্থির বা রেস্ট, এই দুটাকে একত্রিতভাবে আমরা বলে থাকি ডায়নামিক স্টেট। মানে একটি অবস্থা, তার কি, সে কিভাবে মুভ করছে, সে কিভাবে যাচ্ছে, সেইটার অবস্থাকে আমরা কি বলছি? ডায়নামিক স্টেট বলছি। এবং মূলত ডায়নামিক স্টেটের এই পার্টটা নিয়ে, মোশন বা গতির পার্টটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে খুবই বেসিক আলোচনা। এই চ্যাপ্টারটা আমাদের খুব ইন্টেন্স কিছু নাই, আবার খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এমন ভাবে আছে যেটা আমরা হয়তো মানে দেখেও না দেখার মতো করে চলেছি। আজকের পর হয়তো আপনাদের এই সমস্যাটা হবে না, কারণ আমি আপনাদের চেষ্টা করব সবকিছু যেগুলো আপনারা চিন্তা করেন না বা করতে চান না এই বিষয়গুলো তুলে ধরতে। ফার্স্টলি দেখি টাইপস অফ মোশনের মধ্যে কি কি আছে। আমি একটু আগে আপনাদেরকে একটা কথা বললাম যে আমাদের এই মোশনটাকে ভাগ করা হয়েছে মূলত এদের আম এদের ধরনের বেসিসে। একটা জিনিস দেখেন, যদি আমাদের একটি গাড়ি সোজা পথে যায়, সরল রেখা বরাবর যায়, সরল রেখা বা স্ট্রেইট লাইন। স্ট্রেইট লাইন কি আমরা কি বুঝি? অবশ্যই বুঝি। স্ট্রেইট লাইন তো আমাদের ম্যাথেও রয়েছে। আমরা স্ট্রেইট লাইন তো এমনি আমরা বুঝি সরল রেখা কাকে বলে। তো এই সরল রেখা বা স্ট্রেইট লাইন বলতে আসলে কি বুঝি? সেটা যদি আমরা জানি, তাহলে অটোমেটিক্যালি আমরা এই ডেফিনেশন আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণটা কি? কারণ সরল রৈখিক গতি মানে কি, লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি, যে সরল রেখা বরাবর একটি বস্তু যখন চলাচল করে বা গতি আমরা দেখতে পাই তার সরলরেখা বরাবর, তখন সেটাকে আমরা কি বলতে পারি? স্ট্রেইট স্ট্রেইট লাইনের জায়গায় আমরা সরলরৈখিক, আর লিনিয়ার বলতেছি কারণ হচ্ছে একটা লাইন বরাবর সে যাচ্ছে। এই যে একটা লাইন বরাবর সে মুভ করতেছে, এই জন্য সেটাকে আমরা কি বলতে পারি? সরলরৈখিক গতি কিংবা লিনিয়ার গতি।
আমাদের কি আলাদা করে খুব একটা ডেফিনিশন মুখস্থ করা দরকার আছে? মুখস্থ না করাটাই আমি প্রেফার করি। কারণ কোনো কিছু মুখস্থ করলে সেটা বেশিদিন মনেও থাকে না। চলেন এর পরের টপিক নিয়ে আলোচনা করি। সেটা কি? সার্কুলার মোশন। সার্কুলার মোশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, এটা আমার একটা সার্কেল। সাপোজ এই সার্কুলার প্যাথে যখন আমরা আলোচনা করছি, এভাবে করে বললাম এই পয়েন্ট থেকে শুরু করলো। করে ঘুরছে, সে ঘুরছে, এভাবে করে ঘুরছে, এভাবে ঘুরছে। কিন্তু এভাবে ডিফাইন করতে হলে আমাকে যেটা করতে হবে একটি সেন্টার এঁকে নিতে হবে। সাপোজ এই সার্কেলের সেন্টারটা এখানে এবং আমি এই সেন্টার থেকে এই পয়েন্টে একটা লাইন টানলাম এবং একটা জিনিস খেয়াল করেন, এখানেও যে দূরত্ব এখানেও কিন্তু সেই দূরত্বই, আবার এখানেও কিন্তু সেম দূরত্ব, তাই না? এখানেও আর, এখানেও আর, আর এখানেও আর। মানে একটি সার্কেল কখন তৈরি হয় বা বৃত্ত, বৃত্ত বা সার্কেল, আমি কি বলছি ডেফিনেশন পড়ার সময় আমরা সবসময় চেষ্টা করব এই ওয়ার্ডের মধ্যে খোঁজার যে সংজ্ঞাটা রয়েছে কিনা। এখানে দেখেন সার্কেল বা বৃত্ত, আমরা কি বুঝি সার্কেল বা বৃত্ত? একটি পয়েন্ট বা একটি বিন্দু বা সেন্টার থেকে একই দূরত্বে বা সম দূরত্বে যখন সেম ডিস্টেন্স মেনটেন করে যখন কোনো বস্তু ঘুরছে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? একটি সার্কেল বলতে পারি। এখানে সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি বলতেও আমরা ঠিক সেই জিনিসটাই বুঝি, যে একটি বস্তু একটি নির্দিষ্ট পয়েন্ট বা একটি নির্দিষ্ট অবস্থানকে সমদূরত্বে যদি আবর্তন করতে থাকে, তখন যে গতিটা বা মোশনটা তৈরি হয় সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি সার্কুলার মোশন। আমরা কি বুঝতে পারলাম? তাহলে আপনারা বলেন, আবার আপনাদেরকে সেম প্রশ্নই করব, আপনাদের কি আসলেও মুখস্থ করার এখানে প্রয়োজন রয়েছে? আমি তো মনে করি না। চলেন পরেরটা দেখি তো, পরের ওয়ার্ডে আমরা কি আসলেও কোনো ডেফিনেশন খুঁজে পাই কিনা। এখানে কি ট্রান্সলেশনাল বা চলন গতি। মজার পার্ট হচ্ছে এখানে যদিও ট্রান্সলেশন মানে যারা জানেন তারা হয়তো কিছুটা হইলেও আইডিয়া পাবেন, বাট আমরা যেহেতু বাঙালি আমরা মোস্টলি জানি না ট্রান্সলেশন মানে কি, বা ট্রান্সলেশন মানে যেটা জানি সেটার সাথে আমরা রিলেট করে এখানে বলতে পারি না। চলন গতি, চলন থেকেও আমরা যে খুব একটা আইডিয়া পাই তাও না। তাহলে এখানে যেগুলো একটু ডিফারেন্ট, হয়তো সেই জিনিসগুলোকে আমাদের একটু বোঝার প্রয়োজন রয়েছে। দেখেন আপনাদের বইটা যদি আপনারা কখনো খোলেন আপনারা দেখবেন যে আপনাদের বই এরোপ্লেনের দুটো চিত্র রয়েছে। একটি চিত্রতে দেয়া আছে যে এইভাবে করে বস্তুগুলো যাচ্ছে, এইভাবে, এইভাবে, এইভাবে। দেখেন এদের যে পথটা বা প্যাথটা, পথ বা প্যাথ আমি যেটাই বলি, ইংলিশে বলি বা বাংলায় বলি, সেম। ধরেন এইটাও এভাবে যাচ্ছে, আর সাপোজ একটা আছে যেটা এভাবে যাচ্ছে। তো এইটাও যদি আপনি প্যাথটা ক্যালকুলেট করেন, দেখেন এখানেও কিন্তু প্যাথটা সেম। আচ্ছা, ডিফারেন্সটা কোন জায়গায় একটু খেয়াল করার চেষ্টা করি। ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে একটি বস্তু, একটা অবজেক্টের all particles are in same direction. সেম ডাইরেকশনে একটি বস্তুর প্রত্যেকটি কণা, পার্টিকেলস মানে হচ্ছে কণা। আশা করি আপনাদের সমস্যা হবে না টার্মিনোলজিতে, কারণ আমি চেষ্টা করছি সবগুলোকে বাংলা এবং ইংলিশ দুটোতেই লেখার জন্য, যাতে আপনাদের সবারই সুবিধা হয়। কারণ আমি মোস্টলি দেখি যে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য খুব একটা কন্টেন্ট থাকে না। আমি যখন পড়তাম আমারও ঠিক সেই সমস্যাগুলোই হতো। বাংলা ভার্সনের বাংলা ভার্সনদের জন্য আমাদের অনেক কন্টেন্ট রয়েছে, কিন্তু ইংলিশ ভার্সনের জন্য আমার খুব একটা কন্টেন্ট পাই না। আমি চেষ্টা করছি দুটোই ডেলিভার করার, যাতে আপনাদের কারোরই সমস্যা খুব একটা না হয়। আচ্ছা, তার মানে আমি কি বলছি? অবজেক্ট যেটার সব পার্টিকেল বা অল পার্টিকেলস আর ইন সেম ডাইরেকশন বা সেম দিকে, একই দিকে রয়েছে, সেটাকে আমরা কি বলতে পারি? ট্রান্সলেশনাল মোশন। একটা জিনিস খেয়াল করেছেন এইটার ক্ষেত্রে, এই ফিগারটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, এই ফিগারটা কেমন আসলে? এই ফিগারটা দেখি, এইটার দিকটা এদিক বরাবর, এইটা এইদিকে যাচ্ছে, এইটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, আবার এটা এইদিকে যাচ্ছে। কোনোটার দিক কি একইভাবে যাচ্ছে? যাচ্ছে না কিন্তু। দেখেন এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে। বাট এই একটা বস্তুর এই একটা প্যাথে পুরো রাস্তাটাতেই দেখেন এদিক বরাবর আছে, এদিক বরাবর আছে, এদিক বরাবর আছে, এদিক বরাবর আছে এবং এই সেম ডাইরেকশন মেইনটেইন করে যাচ্ছে। দেখেন তো, মানে একই দিকে একটা যদি এখানে ওয়াল টানি, ওয়ালটার দিকে যাচ্ছে সবাই।
তাই না? যদি এইদিকে আমরা একটুখানি বাড়াই দিই, এদিকে বাড়াই দিই, সবগুলো ওয়ালের দিকে ডিরেক্টেড, একই দিকে ডিরেক্টেড, একই দিকে ডিরেক্টেড, তাই না? যদি এটা মুছে দিই, না হলে আপনাদের বুঝতে আসলে একটু খুব একটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন আমরা ট্রান্সলেশনাল মোশন তাহলে পার্থক্যটা আই গেস বুঝতে পেরেছি। এই ট্রান্সলেশনাল মোশন নিয়ে অনেকেরই সমস্যা থাকে। আশা করি আজকের পরে সমস্যা হবে না। তাও যদি সমস্যা থাকে আপনি কিন্তু আমাদেরকে ইজিলি মেইল করতে পারেন pathsharoni@gmail.com। অ্যান্ড যদি তাও না চান, আপনি যদি আমাদের সাথে প্রাইভেট সেশন চান, আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর রয়েছে আমি, এবং আমাদের ম্যাথ ইনস্ট্রাক্টরও রয়েছে, আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টরও রয়েছে। আপনারা যেই সেশনে যাবেন, আপনারা ইজিলি আপনাদের স্লট বুক করতে পারেন আমাদের সাথে। আমরা প্রতি সানডে এবং স্যাটারডে আপনাদের জন্য প্রাইভেট সেশন নিয়ে আসি, এবং এটা খুবই চিপ রেটে নিয়ে আসি, যাতে করে আপনারা ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারেন। আসেন তারপরের টপিক নিয়ে আলোচনা করি। পরের টপিকে আমাদের কি রয়েছে? পর্যায়বৃত্ত গতি। যদিও আমাদের এই পর্যায়বৃত্ত গতির উপরে পুরো একটি ক্লাস না, পুরো একটি চ্যাপ্টার রয়েছে। সো আমরা ফিউচারে গিয়ে এটা নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে জাস্ট গতিকে বোঝার জন্য আমরা পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি নিয়ে হালকা পাতলা আলোচনা করি। আসুন একটু বোঝার চেষ্টা করি। এখানে পর্যায়বৃত্ত গতি কি বলেছে, যে একই বিন্দু থেকে, মানে একটা পয়েন্ট থেকে শুরু করে সেম, এই একই পয়েন্ট, সাপোজ এটাকে ও পয়েন্ট ধরলাম, 2t টাইম পরে ও এভাবে করে ফেরত আসছে। সাপোজ আমি টি টাইমে এটা ফেরত আসছি। আমার এই পুরো জার্নি করতে সাপোজ এটা যাতে টি লাগে, এটা যাতে টি লাগে, তো আমার টোটাল টাইম কত? 2t। তার মানে 2t টাইম পর পর আমি ও এ বা ও এ এটা পাস করছি, তাই না? ও এটা পাস করছি, তাহলে আমরা কি বলতে পারি? 2t টাইম পর ও এ পাস করছি। অ্যান্ড মজার পার্ট হচ্ছে, এই ও পয়েন্টটাতে আমরা বারবার সেম ডাইরেকশন থেকে সাপোজ একটু দেখেন, সেম ডাইরেকশন সেম ডাইরেকশন পাস করতেছি। এইটা একবার পাস করলাম, একবার এভাবে পাস করলাম, আবার ঘুরে আসছি, ঘুরে আসছি, ঘুরে আসছি, ঘুরে এসে আবার এভাবে পাস করলাম, আবার এভাবে পাস করলাম, মানে পাস করছি একই ডাইরেকশন। এই যে আমরা 2t টাইম পর পর ও এ পয়েন্টটাকে বারবার করে, ও পয়েন্টটাকে অ্যাকচুয়ালি ও এ রাস্তাটা দিয়ে বারবার পাস করছি সেম ডাইরেকশনে, এটাকে আমরা কি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। ইজিলি এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি, বা পিরিয়ডিক মোশন বলতে পারি। সেম ডাইরেকশনে বা একই দিকে, একই দিকে। তো এইটাকে আমরা ইজিলি কি বলতে পারি? পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তারপরে আমাদের চলে আসে এসএইচএম বা, সরি, তারপরে আমাদের কি চলে আসে দেখেন, এসএইচএম বা সরস্পন্দন গতি। এসএইচএম এর ফুল ফর্ম হচ্ছে, আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য ছোট করে বলি। এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের মধ্যে একটা মজার পার্ট হচ্ছে, যে এটা পর্যায়বৃত্ত গতি কিংবা পিরিয়ডিক মোশনের একটি ধরন, স্পেশাল টাইপ অফ পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন আমরা বলতে পারি। আচ্ছা, এখন তাহলে আমরা একটু এইটাকে বোঝার চেষ্টা করি। এখন সাপোজ আমি একটা পেন্ডুলাম ধরলাম। পেন্ডুলাম আমরা অনেকেই দেখেছি, আমাদের অনেকের বাসায় রয়েছে। আবার যদি নাও দেখে থাকি, একটুখানি দেখলেই আই গেস বুঝতে পারবো। এখানে খুব যে আহামরি অনেক কঠিন কিছু বলবো তাও না। সাপোজ এটা একটা পেন্ডুলাম, এখানে একটা সুন্দর করে পেন্ডুলাম এভাবে আছে, আবার এখান থেকে একটা এভাবে আছে। সাপোজ ও, আমি এই পয়েন্টে আনলাম, ও পয়েন্ট, এটাকে আমি এ পয়েন্ট ধরছি, এটাকে আমি বি পয়েন্ট।
এখন আমি এখান থেকে ছেড়ে দিলাম, এখানে আসলো, এসে এখানে এসে গেল। যাওয়ার পর দেখো, এই টি টাইম পর সাপোজ এটা পাস করেছে কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে টি টাইম পর এটা পাস করলো, এখানে টু টি টাইম পর এটা পাস করলো, আবার তখন ডাইরেকশনটা এদিক বরাবর ছিল, আবার যখন সে এইভাবে ঘুরে আসছে তখন এটাকে আবার এভাবে পাস করছে, এভাবে ডাইরেকশনটা আমাদের উল্টে গেছে। এখানে যে ডাইরেকশন ছিল এখানে কিন্তু সেম ডাইরেকশনে সে এই পয়েন্টটাকে পাস করছে না, সেম টাইম পর পর ডিফারেন্ট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে সেম টাইম পর পর, সেম টাইম বা টি টাইম পর পর সময়, টি টাইম পর পর যদি অপোজিট ডাইরেকশন, সেম পয়েন্ট একই বিন্দুকে, সেম পয়েন্ট একই বিন্দুকে অপোজিট ডাইরেকশন মানে কি দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে কিংবা সেম পয়েন্ট মানে হচ্ছে একই বিন্দু, একই বিন্দুকে অতিক্রম করে তখন সেটাকে আমরা বলতে পারি সিম্পল হারমোনিক মোশন বা এস এম, যেটাকে আমরা বলে থাকি সরল স্পন্দন গতি। যদিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, আমরাই করব, অথচ আমরা এই জিনিসটা তাও এখনই একটু দেখে রাখি যে এখানে এক্সেলারেশন বা ত্বরণ সরণের সরণ বা ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। কিন্তু এই মাইনাস সাইনটা কেন? মাইনাস সাইন একটু আগে আপনাদেরকে একটা কথা বললাম যে বিপরীত দিকে অপোজিট ডাইরেকশনে এটা অতিক্রম করে, যেই দিক বরাবর আমার এক্সেলারেশন কাজ করে ঠিক অপোজিট দিকে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণ কাজ করে, যার কারণে আমরা এখানে নেগেটিভ সাইনটা দেখতে পাই, ডিসপ্লেসমেন্ট বা সরণ। তারপরে না, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কিছু পার্থক্য আমাদেরকে জানতে হবে। পার্থক্য দেখার জন্য শুরুতেই প্রয়োজন আমরা দেখি, প্রথমে আমরা স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য দেখব। সাপোজ, আসুন আমরা শুরু করি। হুম, স্কেলার রাশি, রাশি বলতে আমরা আসলে কি বুঝি? রাশি বা কোয়ান্টিটি বা স্কেলার কোয়ান্টিটি, রাশি বা কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? যা কিছুকে গণনা করা যায় বা দ্যাট উই ক্যান মেজার, যে জিনিসটাকে মেজার করা যায় সেটাই আমার কি রাশি। এই জিনিসটা এখানে আসলে না রেখে আমরা একটু এটাকে উপরে সরাই দিই। আমরা রাশি কি আসলে সবাই জানি, গত চ্যাপ্টারে চ্যাপ্টার 1 এ আমরা এটা পড়ে এসেছি। আমরা এটা জাস্ট আবার একটুখানি দেখার জন্য আমরা এটা দেখেছিলাম। বাট এখন রাশি যদি আমরা বুঝি, স্কেলার এবং আমাদের রাশি হয় দুই ধরনের। কি কি রাশি হয়? চলেন আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমাদের স্কেলার রাশি দেখব, আর আরেকটা রাশি কি দেখব? ভেক্টর রাশি। এখন স্কেলার রাশির মধ্যে আমরা ফার্স্টেই যেটা দেখতে পাই, দেখেন, স্কেলার রাশির মধ্যে আমরা ফার্স্টে যেটা অবজার্ভ করতে পারি সেটা কি, এইটার মান রয়েছে, মান বা ম্যাগনিটিউড আছে, টিউড আছে, বাট কোনো ডাইরেকশন নেই। আমি এভাবে লেখার কারণ হচ্ছে যাতে আপনাদের মাথায় থাকে। আপনারা ফরমেশন যদি লিখে ফেলতে চান, আপনারা কিন্তু সুন্দর করে লিখে ফেলতে পারেন এবং লিখে যদি আমাদের জিমেইলে পাঠিয়ে দেন, we will check it out for you.
আমরা এটাকে চেক করব এবং আপনাকে ফিডব্যাক দিব যে আপনারা এটাকে কিভাবে সুন্দর করতে পারতেন। We are here for you with personalized care for every one of your students. So be ready for it. ম্যাগনিটিউড বা মান, ডাইরেকশন বা দিক, এটার জন্য ম্যাগনিটিউড রয়েছে বা মান রয়েছে, এটা ডিরেকশন নেই। ভেক্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাগনিটিউডও তো আছেই, ম্যাগনিটিউড বা মান তো রয়েছেই, কিন্তু এটার কোনো দিক নেই, না আছে। এটার দিকও আছে, ম্যাগনিটিউডও আছে। সেটা কি? ভেক্টর কোয়ান্টিটি। এটা গেল প্রথম ডিফারেন্স। তারপরে সেকেন্ড ডিফারেন্সে কি বলতে পারি আমরা জানেন? সেকেন্ড ডিফারেন্সে আমাদের উঠে আসবে স্কেলার কোয়ান্টিটিকে আমরা কিভাবে ডিফাইন করি। যে সাপোজ আমরা এখন মান এবং ডাইরেকশন বলছি, তাহলে কোনটা বেশি প্রিসাইজলি অ্যাকচুয়ালি দিচ্ছে? স্কেলার কোয়ান্টিটি বেশি প্রিসাইজ নাকি ভেক্টর কোয়ান্টিটি বেশি প্রিসাইজ? এগুলো অনেক পার্থক্যই তুলে ধরা যায়, কিন্তু আমরা মেইন কিছু পার্থক্য নিয়ে আলোচনা করছি, যেটা আমরা সব পার্থক্য তুলব। তো আমরা স্কেলার রাশিকে কেমনে যোগ করি একটু এক্সপ্লেইন করি। ধরেন 1+2 এরকম করি, বা a+b লিখতে পারি, a+b=c, এভাবে করে অনেক কিছু লিখতে পারি। অ্যালজেব্রিক সামেশন, অ্যালজেব্রিক বা বীজগাণিতিক, বীজগাণিতিক, অ্যালজেব্রিক অপারেশন, বীজগাণিতিক অপারেশন এখানে আমরা করতে পারি। যেমন হচ্ছে a+b=c, বা 1+x=2, এখান থেকে আমরা বললাম কি x=1। বাট এটার ক্ষেত্রে 2 নম্বরে আমরা একটু দেখি, এটার ক্ষেত্রে অ্যালজেব্রিক অপারেশনস হয় না। নরমাল অ্যালজেব্রিক অপারেশনস এখানে আমরা দেখতে পাই না। আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভেক্টর অপারেশনস। এখানে নরমাল 1 প্লাস, মানে আমরা যদি এভাবে লিখি, সাপোজ a ভেক্টর b ভেক্টর c, আমরা এই জিনিসটাকে যেভাবে ট্রিট করব, এই জিনিসটাকে যেভাবে অপারেট করব, যোগ করব, এই জিনিসটাকে সেভাবে যোগ করি না। ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নম্বরে একটু এক্সাম্পলস নিয়ে কথা আমরা বলতে পারি। এই দুটো অ্যাকচুয়ালি মেইন পার্থক্য। এই দুটো দিয়ে আমরা বুঝতে পারি স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে মেইন পার্থক্যটা। তারপরে 3 নম্বরে আসে এদের ডিফারেন্স, ডিফারেন্সিং এক্সাম্পল বা উদাহরণ। দেখেন, স্কেলার রাশির মধ্যে আমাদের কি কি রয়েছে? স্কেলার রাশির মধ্যে আমরা দেখতে পাই যেমন আমরা একটু পরে আলোচনা করব ডিসটেন্স নিয়ে। তারপরে আছে আমাদের ডিসপ্লেসমেন্ট, এখানে আসে ডিসপ্লেসমেন্ট আসে। এখানে আসে কি, যেমন আমরা স্পিড আছে, এখানে আসে ভেলোসিটি, এরকম এখানে আছে। আরেকটা মজার এক্সাম্পল দিই। আপনারা কি আমাকে 1 সেকেন্ড টাইম নিয়ে বলতে পারেন যে এরিয়া কি একটি ভেক্টর নাকি স্কেলার? পারেন? আচ্ছা, এখন না পারলেও ভবিষ্যতে যখন আপনারা এইচএসসি তে উঠবেন, আপনাদের অনেক জায়গায় এটা কাজে লাগবে যে এরিয়া একটি ভেক্টরের মতো কাজ করে। সব ক্ষেত্রে না, কিন্তু বেশ অনেক জায়গায় আমরা এরিয়াকে ভেক্টর আকারে ট্রিট করব। এগুলোই হচ্ছে এগুলোর উদাহরণ। এই যে ডিনোটেশন, যেরকম আমি কি বলছি, বাই দ্য ওয়ে ভেক্টরকে ডিনোট করতে উপরে আমরা একটা অ্যারো দিয়ে থাকি। আমরা ভেক্টর চ্যাপ্টারে আপনাদের যে ম্যাথ ইন্টারেস্টেড রয়েছে, উনি আপনাদের ডিটেইলসে এখানে কেমনে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, এগুলোর থিওরেম কেমনে কি হয়, এগুলো নিয়ে আলোচনা করবে। আমরা আপাতত জাস্ট খুব বেসিকটা বোঝার চেষ্টা করছি। আসুন তারপরে নেক্সট টপিকে আমরা চলে যাই। তারপরে আমাদের রয়েছে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের দেখেন, ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, সরি ফর ওয়াইট, একটা সেকেন্ড। ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের প্রথম পয়েন্টে যেটা আসে, ডিসটেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, মানে এইটার জন্য কি আছে, ম্যাগনিটিউড আছে ডিসটেন্সের, কিন্তু কোনো ডাইরেকশন নেই।
মানে সাপোজ আমি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি। সাপোজ আমি একটা পয়েন্ট থেকে এইদিকে এদিকে 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 ঘুরলাম 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 এখানে বা এটা তো আরেকটু সুন্দর করে যদি বোঝার চেষ্টা করি, এতটুকু গেলাম, আবার এতটুকুই আসলাম। সাপোজ এটা হচ্ছে 2 মিটার, এটা 2 মিটার। এখানে আমি প্রথমে এদিকে গেলাম, তারপরে এইদিকে আসলাম, 2 মিটার 2 মিটার। আমার টোটাল ডিস্টেন্স বা টোটাল দূরত্ব, ডিস্টেন্স বা মোট দূরত্ব কত? 4। ওইখান দিয়ে আমি ঘুরলাম এই পয়েন্ট থেকে শুরু করে পুরাটা এদিক থেকে ঘুরে আসছি ঘুরে আসছি ঘুরে আসছি, এইদিকে গেলাম এদিকে ঘুরলাম, পুরোটা ঘুরে আসলাম। এই যে ঘুরে একদম একই পয়েন্টে আসলাম, এখানে একবার এদিকে যাচ্ছি, একবার এইদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি সেটা ম্যাটার করতেছে না। আলটিমেটলি আমি যে 100 মিটার ল্যাপটা কমপ্লিট করলাম, মানে 100 মিটার ডিস্টেন্সের একটা ল্যাপ কমপ্লিট করলাম। এই জন্য এটাকে আমরা দূরত্ব বলে থাকি। এবং দূরত্ব এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে মেইন পার্থক্যই হচ্ছে যে এটা যেমন স্কেলার, ডিস্টেন্স তেমনই ভেক্টর। এই এক্সাম্পলটা দিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি, তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো, কারণ আমাদের একটা কম্প্যারিজন তৈরি হবে। আমরা পড়ার সময় সবসময় চেষ্টা করব কম্পেয়ার করে করে পড়ার, যাতে ইজিলি আমরা সেই জিনিসটা মাথায় রেখে দিতে পারি। সাপোজ এদিকে একটু দেখেন, এখানে কি হলো। প্রথমে আমি ও পয়েন্ট থেকে শুরু করলাম, করে এ পয়েন্টে গেলাম। একবার এই ডাইরেকশনে 2 মিটার গিয়েছি এবং এই ডাইরেকশনটাকে আমরা সাপোজ ও এ ডাইরেকশনটাকে বললাম পজিটিভ, ধরে নিলাম। এন্ড এ ও যেহেতু এটার অপোজিট ডাইরেকশন, এটাকে আমরা ধরলাম নেগেটিভ। মানে আমরা ফার্স্টে গিয়েছি ও এ +2 মিটার, তারপরে এসেছি এ ও -2 মিটার। এখন যদি আমাদের টোটাল প্যাথটা যদি হিসাব করা হয়, আমরা আসলে কত কতটুকু প্যাথ ট্রাভেল করেছি বলতে পারেন? ও এ ও, কারণ ও থেকে প্রথমে এ তে গিয়েছি, এ থেকে আবার ও তে গিয়েছি। তাহলে আমরা এই দুটাকে যদি অ্যাড করি, আমরা কি পাবো? টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণ টোটাল ডিসপ্লেসমেন্ট বা মোট সরণ। সেটা কত? সেটা আমাদের +2 -2 0 মিটার। দেখেন এখানে আমাদের ডিসটেন্স কিন্তু 4 মিটার হলো, কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম রাস্তার জন্যই হলো 0 মিটার। আমরা কি একটু বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। যদি আপনারা এতক্ষণ আমার এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনে থাকেন, আশা করি স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে কনফিউশনটা কিছুটা দূর হয়েছে। আর ডিসটেন্স ও ডিসপ্লেসমেন্টের মধ্যে যে কনফিউশনটা আমাদের ছিল, সেটাও দূর হয়ে গেছে। আসেন তার পরের পার্টটা নিয়ে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে স্পিড এবং ভেলোসিটি। স্পিড এবং ভেলোসিটির মধ্যে মজার পার্টটা হচ্ছে এটাও সেম পার্ট। কি? স্পিড হলো একটা স্কেলার রাশি। কোনো ডিসটেন্স, কোনো ডাইরেকশন নাই এটার। বাট এটার ক্ষেত্রে ডাইরেকশন আছে, কারণ এটা একটি ভেক্টর রাশি। সাপোজ আমি এই ডাইরেকশনে, এখানে এই দিকে যাচ্ছি, এদিকে প্রতিনিয়ত কি হচ্ছে? এদিকে সাপোজ আমি 2 মিটার, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড, তাই না? কিন্তু এদিকে যাচ্ছি, তখনও ভেলোসিটি 2 মিটার/সেকেন্ড, ভেলোসিটি না, স্পিড ইজ ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড। আমি এটাকে ভি দিয়ে না লিখে, আপনাদের জন্য যাতে বুঝতে আপনারা পারেন সেই জন্য আমি এটাকে এস দিয়ে লিখছি, যাতে করে ইজিলি বুঝতে পারি। এখন স্কেলার ক্ষেত্রে তো এটা বুঝলাম। ভেক্টরের ক্ষেত্রে আরেকটা মজার জিনিস যদি আমরা অবজার্ভ করতে চাই, যে এইটাকে আমরা বলছি কি 2 মিটার/সেকেন্ড। 2 মিটার/সেকেন্ড এটা হচ্ছে এটার ভেলোসিটি। ঠিক আছে?
এখন যখন সে বিপরীত দিকে যাবে, সাপোজ এভাবে গেল, তখন কি আমরা সেম কথা বলবো? না, তখন এটা হয়ে যাবে কিন্তু -2 মিটার, কারণ বিপরীত দিকে। তখন একটা জিনিস ভাবেন যে আমরা ভেলোসিটিকে কিভাবে ডিফাইন করতেছি, তার ডাইরেকশনটাকে কনসিডার করে। এখানে কিন্তু আমরা কোনো ডাইরেকশন কনসিডার করতেছি না, এদিকে গেলেও 2 মিটার পার সেকেন্ড এটার স্পিড, এটার স্পিডও 2 মিটার পার সেকেন্ড। বাট এটা যখন এইদিকে যাচ্ছে তখন আমার +2 মিটার পার সেকেন্ড, যখন এইদিকে যাচ্ছে তখন আমরা বলছি -2 মিটার পার সেকেন্ড। আপনাদের বইয়ে একটা সুন্দর এক্সাম্পল আছে এবং আপনাদের বাস্তব জীবনে আপনারা সবাই এটা করেছেন। আমরা তো ছোটবেলায় ক্রিকেট খেলেছি, বা অনেকে, আমরা যারা মেয়েরা আছি তারা মানে ঘুরিয়েছি, ধরেন সাপোজ একটা পেনের, মানে পেন একটা রশির সাথে লাগিয়ে আমরা ঘোরাচ্ছি। তখন যেটা আমরা দেখতে পারি, একটা জিনিস খেয়াল করেন, আমি একটু আপনাদের জন্য আঁকতে চাই এই জিনিসটা। সাপোজ এরকম একটা রাস্তা, এরকম একটা ইয়ে রশি নিয়ে আমি ঘোরাচ্ছি, এখানে একটা জিনিস কানেক্টেড, সাপোজ গোল একটা জিনিস কানেক্টেড করে আমি ঘোরাচ্ছি এই রেডিয়াস বরাবর, এভাবে করে ঘোরাচ্ছি। এই যে এই রাস্তায় যে আমি ঘোরাচ্ছি, ও কিন্তু এখানে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, তাই না? আর আমি ধরে নিলাম পুরো রাস্তায় ওর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বা 1 মিটার পার সেকেন্ড ধরি। যদি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড, ও এভাবে করে ঘুরছে, বা ওর বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, ও এভাবে করে যে ঘুরছে প্রতি জায়গায়, আমি বলেছি এটার স্পিড বা দ্রুতি 1 মিটার পার সেকেন্ড যদি হয়, স্পিড কিন্তু এখানে 1 মিটার পার সেকেন্ড, এখানে 1 মিটার পার সেকেন্ড, সাপোজ এখানে 1 মিটার পার সেকেন্ডই হচ্ছে, এখানে 1 মিটার পার সেকেন্ড হচ্ছে। এটার স্পিড কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, এখানেও কোনো স্পিডের চেঞ্জ নাই, এখানেও চেঞ্জ নাই, এখানেও চেঞ্জ নাই, আবার এখানেও কোনো চেঞ্জ নাই। এখানেও যা এস ইকুয়ালস টু, এখানে S1 ধরলাম 1 মিটার পার সেকেন্ড, এখানে কি ধরলাম S2 ইজ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড, আবার এখানে কি ধরলাম S3 ইজ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। এখানে কোনো চেঞ্জ আসছে না। চেঞ্জটা কিসে জানেন? এখানে চেঞ্জটা হচ্ছে, যদি আমরা এটাকে সাপোজ ধরি ভেলোসিটি, এখানে যে এর যে ভেক্টরটা থাকবে সেটা কিন্তু, এখানে যে ভেক্টর সাপোজ এস, এস এখানে V1, এখানে ধরলাম V1, এটার ডাইরেকশন কোন দিকে? এটার ডাইরেকশন এইদিকে, এটার ডাইরেকশন এখানে গিয়ে এইদিকে V3, এটার ডাইরেকশন এখান থেকে এইদিকে V3, এটা V2 ধরি, এটা V3 ধরি। এখন একটা মজার অবজারভেশন এখান থেকে আমরা বলতে পারি যে স্পিডের ক্ষেত্রে যদি মানে এখানে কিন্তু ভি ভেক্টর নট ইকুয়ালস টু ভি1 ভেক্টর নট ইকুয়ালস টু ভি2 ভেক্টর, মানে প্রতিনিয়ত ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটিটা কিন্তু সেম থাকতেছে না, কারণ এর দিকের পরিবর্তন ঘটতেছে। কিন্তু যদি আপনি কনসিডার করেন এদের বেগের কথাটা, তখন দেখেন এদের বেগটা কেমনে মুভ করে, এভাবে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এন্ড প্রতি মুহূর্তে যদি দিকটা পরিবর্তন হয়, এদের বেগের মানের কোনো পরিবর্তন ঘটতেছে না, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। তা আমরা বেগের ক্ষেত্রে কি লিখতে পারি? এস ইকুয়ালস টু S1 ইজ ইকুয়ালস টু S2 ইজ ইকুয়ালস টু S3। এটা অনেক ভালো একটা এক্সাম্পল ছিল, এই জন্য আমি দিলাম, যে আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন। বেগ বা স্পিড, আর এটা আমাদের কি, এটা আমাদের ছিল ভেলোসিটি বা বেগ। সরি সরি, তাহলে আমরা একটু বুঝতে পেরেছি এই জায়গাটা, যে কি হচ্ছে, কেমনে হচ্ছে, কিভাবে হচ্ছে। আশা করি আজকের পর এই জিনিসটা নিয়ে আর সমস্যা হবে না আপনাদের। আসেন লাস্ট লাস্ট টপিক নিয়ে আলোচনা করি আজকে। আমি ক্লাসটাকে আর প্রলং করবো না, খুব একটা বেশি বাকি নেই আমাদের, একটু আলোচনা করি লাস্ট আমাদের টপিক,
সেটা কি? acceleration এবং retardation। acceleration এবং retardation বোঝার সময় আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, এতক্ষণ আমরা স্কেলার এবং ভেক্টর রাশির জন্য এগুলোকে পার্থক্য তৈরি করছিলাম, বাট এখানে সেটা নয়। এখানে যে জিনিসটা রয়েছে সেটা কি? দেখেন, acceleration বোঝাচ্ছে হচ্ছে বেগের পরিবর্তনের হার। একটা মজার জিনিস, এখনো কিন্তু আমি ভেলোসিটির মেইন জিনিসটা নিয়ে বা স্পিডের মেইন জিনিসটা নিয়ে আলোচনা করিনি। নেক্সট ক্লাসে যখন ইকুয়েশনস নিয়ে আমরা বা সমীকরণ নিয়ে আলোচনা করব তখন করব। স্পিড বা ভেলোসিটি, স্পিডটা আসলে কি জানেন? স্পিডটা হলো বেগের, বেগ না সরি, দূরত্বের পরিবর্তনের হার। আর ভেলোসিটি হলো সরণের পরিবর্তনের হার। আমরা সরণটাকেও নেক্সট দিন আরেকটু ডেপথে গিয়ে ম্যাথমেটিক্যালি বুঝবো। আশা করি নেক্সট ক্লাসটা আপনাদের আরো ভালো লাগবে। এখানে এভাবেও লেখা যায়, এটা আপনারা ফিউচারে শিখবেন dx বাই dt টা কি, বা ds বাই dt বা dt টা কি। আপাতত আমরা যেভাবে বলতে পারি ডেল্টা x বা ডেল্টা s বাই ডেল্টা t, এখানে কি ডেল্টা x বাই ডেল্টা t। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে ডেল্টাটা কেন? ডেল্টাটা কারণ আসলে আমরা কোনো জিনিসকেই এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারি না। ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, ম্যাথে হোক, আমরা সবসময় ডিফারেন্সটা ক্যালকুলেট করি। টিটা যখন আমরা টি বলতেছি, আসলে আমরা টি মাইনাস জিরো কে বোঝাচ্ছি, যার কারণে আমরা ইজিলি টি লিখে ফেলতে পারছি। আসলে এটাও একটা ডিফারেন্সই বোঝাচ্ছে, এই জন্য এখানে ডেল টি। এক্সেলারেশন আর রিটার্ডেশন যখন আমরা কথা বলবো, এক্সেলারেশনটা আসলে ডিভি বাই ডিটি। এটা তাহলে কি? এটাও ডিভি বাই ডিটি, কারণ এইটা আমরা ভেক্টরের বেসিসে আলাদা করব না। এক্সেলারেশন হচ্ছে যখন আমাদের ভেলোসিটিটা প্রতি মুহূর্তে, সাপোজ আমাদের এটা একটা রোড, এন্ড এই রোডে টি টাইম পর, সাপোজ এই পুরোটা করতে টি টাইম লাগছে। আমি এটাকে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগে ভাগ করছি, এবং টোটাল রাস্তাটা সাপোজ আমি ধরলাম, টোটাল টাইমটা সাপোজ 4 সেকেন্ড ধরলাম। মানে প্রতি, এখানে আছে 1 সেকেন্ড, এখানে আছে 1 সেকেন্ড, এখানে আছে 1 সেকেন্ড, এখানে আছে 1 সেকেন্ড। এখানে সাপোজ ওর বেগ বেগ ছিল আম 2, এখানে হলো 4, এখানে হলো 5, সরি এখানে হলো 6, এখানে হলো 8, এখানে হলো 10। এখন আমাদের এখানে কি হচ্ছে? বেগটা বাড়ছে। এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো। এই প্রতি 1 সেকেন্ডে যে 2 করে বাড়ছে, এই বেগের পরিবর্তনের হারকেই, বেগের পরিবর্তনের হার কিংবা ভেলোসিটি চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটিকেই আমরা নেক্সট দিন এক্সেলারেশন, ভেলোসিটি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকে জাস্ট আমরা উপর দিয়ে বোঝার চেষ্টা করলাম এদের মধ্যে পার্থক্য। নেক্সট দিন ভেলোসিটি কাকে অ্যাকচুয়ালি বলে, এক্সেলারেশন কাকে বলে, আমি একটু ডিফাইন করব, আলাদা করে দেখব, তখন আরেকটু বেটার আইডিয়া পাবেন। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা আপাতত কি বলতে পারছি? এক্সেলারেশন বলতে পারছি। তো এক্সেলারেশনকে যদি আমরা লিখি, এখানে আমরা ডেল ভি বাই ডেল টি লিখতে পারি। তো a is equals to del v, মানে দুইটা পয়েন্ট যদি নেই, এখানে 4 মাইনাস 2, আর এখানে কত? সাপোজ এখানে ধরলাম আমি 2, এখানে 1, এখানে 3, এখানে 4, এখানে 5। যদি তাহলে নেন, এখানে কত আসে? 2 মাইনাস 1, মানে 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড, আলটিমেটলি কত আসছে? 2 মাইনাস 2 বাই 1, এখানে আসছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কালকে গেছে এটার থেকে আরেকটু বেটার আইডিয়া পাবেন। এখন এখানে আরেকটা জিনিস আমাদের বোঝা প্রয়োজন, যে যখন আমাদের এভাবে থাকছে, এখানেও কিন্তু জিনিসটা একই, কিন্তু এটা নেগেটিভ এক্সেলারেশন বা রিটার্ডেশন বা মন্দন আমরা বলে থাকি। মন্দা বা মন্দন যেটাই হোক। তো এখান থেকে সাপোজ 2 থেকে, সাপোজ আমি এখানে 10 থেকে শুরু করব, 10 মিটার পার সেকেন্ড ছিল, 10 মিটার পার সেকেন্ড থেকে এখানে হয়ে গেল সাপোজ 8 মিটার পার সেকেন্ড, তারপরে হলো 6 মিটার পার সেকেন্ড, তারপরে হলো 4 মিটার পার সেকেন্ড, তারপর হলো 2 মিটার পার সেকেন্ড। এখন এই যে কমছে, 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 আল্টিমেটলি 2 করে কমছে। এখানে সাপোজ আমার প্রথমে ছিল 1 সেকেন্ড, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এখানে দেখেন শুধু কমলো, আমরা কি করি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইড বাই কি? 2 মাইনাস 1। কত আসবে? এখানে আসবে মাইনাস 2 মিটার
পার সেকেন্ড। এই যে নেগেটিভ অ্যাক্সেলারেশন বা নেগেটিভ ত্বরণ বা আমরা বলে থাকি মন্দন, এটা কি আসলে অ্যাক্সেলারেশনের অপোজিট, আর কিছুই না। আমরা কি পার্থক্যগুলো বুঝতে পেরেছি? আমি জানি আজকে খুবই উপর দিয়ে আমরা পড়েছি acceleration কাকে বলে, আমরা এটাও ঠিকমতো পড়িনি। নেক্সট ক্লাসে আমরা acceleration কাকে বলে, velocity কাকে বলে এবং এদের এই যে আমরা acceleration বলছি বা স্বরণ বলছি, এদের মানে এদের কমপ্লিট ডেফিনিশনস গুলা এবং আমরা নেক্সট দিন ইকুয়েশন অফ মোশন বা মোশনের সমীকরণগুলো নিয়ে আলোচনা করব বা গতির সমীকরণগুলোকে নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ। আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন কিংবা জিমেইলে আমাদেরকে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর কিপিং ইউর পেশেন্স। I hope you enjoyed your class.